প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। খুবই গুরুত্বপূর্ণ এই আয়োজন আজকের, কেননা আর কিছুক্ষণ পরেই আগামী যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট, সেই ভোটের যে মাঠ, সেই যে ভোটের মাঠ এখন উত্তপ্ত হওয়া শুরু হয়েছে, সেই ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে দুই প্রধান এবং দুই প্রার্থীর মধ্যে। প্রধান বলা চেয়ে আসলে দুই প্রার্থী বলাই ভালো। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই প্রার্থী, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার এই নির্বাচনী বিতর্কের দিকে এখন তাকিয়ে আছে গোটা দেশ এবং দেশ ছাড়িয়ে গোটা পৃথিবী। আমেরিকায় যা কিছুই হোক না কেন, গোটা পৃথিবীর মানুষের দৃষ্টি থাকে এখানে। ফলে নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক, যেটি একটু আগেই অনুষ্ঠিত হচ্ছে এবং বিতর্কের নিয়ম বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে, সবকিছু মিলিয়ে তারপরও 90 মিনিটের এই বিতর্কের দিকে এখন চোখ সবার। এবং এই বিতর্কটি যে অনুষ্ঠিত হবে রাত 9টায়, তার মানে আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পর এই বিতর্কটি অনুষ্ঠিত হবে এবং টিবিএন নিউজ নেটওয়ার্কে আপনারা সরাসরি এই বিতর্ক অনুষ্ঠানটি দেখতে পাবেন। সুতরাং টিবিএন 24 টেলিভিশনের পর্দায় আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন। আজকে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রফেসর মেহনাজ মোমেন, আমাদের প্রিয় আলোচক। টেক্সাস থেকে তিনি যুক্ত হয়েছেন, AM ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর। তিনি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা যুক্ত হবার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং নানা বিষয়ে প্রশ্ন রয়েছে। আর আমাদের আরেকজন প্রিয় আলোচক প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, তিনি হচ্ছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেসর এবং সাবেক ডিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই বিতর্কটি নির্বাচনে জয়ের ক্ষেত্রে দুই প্রার্থীর ক্ষেত্রেই সম্ভাব্য বিপদ, কোট আনকোট, বা সুবর্ণ সুযোগ, কোট আনকোট, দুটিই তৈরি করতে পারে। কোনো প্রার্থীর জন্য সম্ভাব্য বিপদ আনতে পারে, কোনো প্রার্থীর জন্য সুবর্ণ সুযোগ তৈরি করতে পারে। এবং এই বিশ্লেষণটি দিয়েছে NBC নিউজ। তারা বলছে এই বিতর্ক দুই দলের সমর্থক ভোটারদের বাইরে ক্ষুদ্র পরিমাণ যারা নিরপেক্ষ ভোটার আছেন তাদের ওপর কেমন প্রভাব ফেলবে, কি নির্ণায়ক হবে বিষয়টি, এটি অনেকখানি নির্ভর করবে। নাকি এই দুই প্রার্থী অনেকটাই পরিচিত আমাদের, তাদের কর্মকাণ্ড, তাদের রাজনৈতিক জীবন সবই দেখেছেন, দেশের মানুষ দেখে চলেছেন। ফলে তাদের একনিষ্ঠ সমর্থকের বাইরে যারা নিরপেক্ষ, শেষ পর্যন্ত যাদেরকে আমরা দোদুল্যমান ভোটার বলি, যাদের উপরে অনেকখানি নির্ভর করে নির্বাচনের ফলাফল, তারা কি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি এরই মধ্যে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? শুরুতেই প্রফেসর পাটোয়ারি, আপনার কাছে এই প্রশ্ন। থ্যাংক ইউ শামীম, আমাকে এবার আমন্ত্রণ করার জন্য। আপনি সত্যিকারভাবে বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ডিবেট। রিসেন্ট যেটা 538 এটা লেটেস্ট পোল আছে, সেই পোলে দেখা গেছে যে রিপাবলিকানদের সাপোর্ট 41% আর ডেমোক্র্যাটদের সাপোর্ট আছে 40.9%, অনলি 0.1% ডিফারেন্স। এতে মনে হচ্ছে যে 18 থেকে 20% লোক এখনো মাঝখানে আছে। এই লোকগুলোকেই আজকে বোধ প্রেসিডেন্ট বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের কাজ হবে এই ভোটগুলোকে কনভিন্স করা। এই কনভিন্স করার জন্য যে যে জিনিসগুলা করা দরকার ওনারা তাই করবেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেইন থিং হলো যে আপনি যেটা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বভাবসুলভ আচরণ হলো উনি ইন্টারাপ্ট করে। এবার একটা জিনিস ভালো হয়েছে যে ওই প্রোটোকলের মধ্যে যে ইন্টারাপশন করতে গেলে তাকে মাইক থেকে অফ করে দেওয়া হবে, এটা মনে হয় ট্রাম্পের পক্ষেই যাবে আর কি। আর প্রেসিডেন্ট বাইডেনকে প্রমাণ করতে হবে যে উনি 82 years old, whatever age he has, still he is capable to, তার এখনো শক্তি সামর্থ্য আছে, সে আরো 4 বছর এই দেশের মানুষের কে সেবা করার জন্য। এবং সে প্রমাণ করবে তা যিনি করেছেন এই গত 3 বছর 3.5 বছরে,
এবং প্রমাণ করবেন যে সে প্রমাণ করেছে যে এটা ভালো জিনিস আমেরিকার জন্য করা হয়েছে এবং এই জিনিসটা উনি করতে পারবেন। যেহেতু উনি অত্যন্ত এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ান, আমি মনে করি উনি যদি তার স্ট্যামিনাটা ঠিক রেখে যদি সেটা প্রমাণ করতে পারেন এবং জনগণকে বুঝাতে পারেন, আমার মনে হয় তার একটু এজ আছে। আর অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যতে তুলে ধরবেন এবং সে যদি কোয়াইট এবং কাম থাকে এবং শান্ত থাকে তাহলে সে হয়তো একটু ভালো করতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে নিশ্চয়ই ফিরবো। আজকে এই বিষয়টি নিয়েই মূলত আমরা আলোচনা করব, হয়তোবা পুরোটা জুড়ে এটাই থাকবে আলোচনা। প্রফেসর মেহনাজ মোমেন, আমি যে শুরুতে এনবিসি নিউজের যে কোটেশনটা ব্যবহার করেছি, তারা বলছে এটি মানে খুবই সুবর্ণ সুযোগ তৈরি করতে পারে, আবার প্রার্থীদের জন্য যে কারোর জন্য একটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বা বিপদ ডেকে আনতে পারে। এইটি সম্পর্কে আপনার কি বিশ্লেষণ, কেন এই মতামত, বা আপনি এটির সাথে একমত বা দ্বিমত? সাধারণত যখন আমরা বিতর্ক দেখি এটা কিন্তু অনেক বেশি প্রভাব রাখে। আমরা যেখানে ট্রাম্প বলতো আমরা দেখি একটা মানে আমার কাছে মনে হয় এই বিতর্কটা খুব গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, প্রথমবারের মতো আমরা দুজন প্রার্থীকে পাচ্ছি মানুষ আপনার মন ঠিক করে ফেলেছে, এবং অল্প কিছু সংখ্যক মানুষ, এবং এই যে 20% মানুষের কথা বলা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারা কোথায় আছে। যারা সুইং স্টেটে আছেন এবং মন ঠিক করেননি তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজে এইসব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই বিতর্কটি একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হবে, যদিও সাধারণত বিতর্কের ফলে মানুষ কিন্তু মন বদলায় না। আর যেহেতু আমরা এই দুইজন প্রার্থীকে, আমরা কোনো সময় এরকম পাই না যে দুজন প্রার্থীকে আমরা প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি, এখানে আমরা এটা একটা অস্বাভাবিক সিচুয়েশন। কাজে এই অর্থে আমাদের কিন্তু তারা কি বলছে তার থেকে তারা কি করেছে আমরা অলরেডি জানি। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এই বিতর্কে তাদেরকে আমরা যেভাবে করে কমিউনিকেট করতে দেখব, যেভাবে করে তারা নিজেদের আপনার প্ল্যাটফর্ম গুলো তুলে ধরবেন এবং অন্য পক্ষকে কিভাবে করে ক্রিটিক করবেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি প্রথমেই একটা প্রশ্ন করেছিলেন ট্রাম্পকে আমরা কিরকম উত্তেজিত ট্রাম্প দেখবো, শান্ত ট্রাম্প দেখবো। শান্ত ট্রাম্প আমি কোনোদিন দেখিনি, এবং তার ডিবেটের স্টাইলটাই একদম ডিফারেন্ট, অনেক অ্যাগ্রেসিভ, অনেক। আমার প্রশ্নটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এর আগের বিতর্কেও, আগের নির্বাচনের বিতর্কেও মানুষ তাকে দেখেছে। এবার আমরা তাকে কি সেই তুলনায় একটু শান্তভাবে তার কথা বলতে শুনবো, নাকি কখনো কখনো তিনি উত্তেজিত হয়ে যাবেন? মিডিয়াতে, গণমাধ্যমে এই প্রশ্নটি ঘুরছে, আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে তার স্টাইলটাই অনেক অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। আর আমি আমার তার স্টাইল করে যাবে। তবে মানে আর যাই হোক না কেন, এটা খুব এন্টারটেইনিং একটা ডিবেট হবে বলে আমার ধারণা। ওই খেলার মতো, মানে আপনি ক্রিকেট খেলতে গেলেন, কেউ যদি আক্রমণাত্মক ব্যাটিং করে অভ্যস্ত হন, তিনি যদি আবার একটু রক্ষণাত্মক খেলতে যান তাহলে আউট হয়ে যান। ফলে যে যেমন তেমন ভাবেই হয়তো বা খেলেন। হ্যাঁ, মানে কতটা ইনফরমেটিভ হবে ডিবেট আমি জানি না, এন্টারটেইনিং হবে সেটা আমি নিশ্চিত। আচ্ছা প্রফেসর পাটোয়ারী, এই প্রশ্নটাই আপনার কাছে আমি করতে যাচ্ছিলাম, কতখানি ইনফরমেটিভ হবে? মানে গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে, এবং তারা মানে একজন প্রেসিডেন্ট বাইডেন তো রাজনীতিতে ভীষণ অভিজ্ঞ, একই সঙ্গে অনেক প্রভাবশালী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নানাভাবে তিনি সেই প্রভাব রেখে চলেছেন। এটা আপনি নেগেটিভ পজিটিভ আপনার ভাষায় আপনি অনেকেই অনেকের মতামত দেবেন, কিন্তু ইম্প্যাক্ট যেটি আমি সেটি বলছি, ইম্প্যাক্ট ওয়াইজ তার প্রভাব কিন্তু একেবারে বিপুল। তো সেই জায়গা থেকে আমরা এই দুজন প্রার্থীর কাছ থেকে ইনফরমেশন কতখানি পাবো? এটা কিন্তু ইনফরমেশনটা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখানে আসছে ইনফরমেশন জানার জন্য, তাদের ভিউ পয়েন্টটা কি, তারা নেক্সট 4 বছরের ইলেক্টেড হলে তারা কিভাবে করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা তাদেরকে বলতেই হবে। যদি না বলে অন্য ছোটখাটো জিনিস নিয়ে তারা আর্গুমেন্টে পড়ে, তাহলে দুইজনের একজনও তেমন একটা বেনিফিটেড হবে না। আর আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে যে আমাদের যে প্রফেসর বলেছেন, যে আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের যারা সমর্থক আছেন, সমর্থক গোষ্ঠী, তারা এক নাগারে তাকে বলে যাচ্ছে টু বি কোয়াইট, টু বি মোর পোলাইট ইন টার্মস অফ কনভারসেশন। কারণ ওটা হলে ওটা তার একটা নেগেটিভ দিক, ওটা যদি ইমপ্রুভ করতে পারে একটু ভালো। কারণ তাকেও যদি বলতে হবে সে তার 4 বছরে সে কি কাজটা করেছে, সেই ইনফরমেশনটা তাকে দিতে হবে জনগণকে। এবং
যদিও আমরা জানি, বাট মানুষকে মনে করিয়ে দেওয়া আর কি। এবং ভবিষ্যতে 4 বছরে সে কি করবে ক্যাটাগরিক্যালি, 1 to 1, আপনার ইমিগ্রেশন, আপনার ফরেন পলিসি, আপনার ক্লাইমেট চেঞ্জ, আপনার গান কন্ট্রোল, আপনার ট্যারিফ, আপনার অ্যাবর্শন, এই যে প্রত্যেকটা ইস্যু, যে ইস্যুগুলো আমেরিকানদেরকে আমাদের জন্য ম্যাটার, এই ইস্যুগুলোতে প্রত্যেকটাতে তাদেরকে তাদের পজিশনটা জনগণকে বলতে হবে। যদি জনগণ বলে তখনই জনগণ কম্পেয়ার করতে পারবে, রাইট? আর একজন যদি বলে আরেকজন যদি ঠিকমতো রেসপন্ড না করে, তাহলে যিনি বলবেন উনি বেনিফিটটা নেবেন। এটা হলো আমার ধারণা। আমি এটাকে মনে করি সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস কি সবসময় সিটিং প্রেসিডেন্ট যিনি থাকেন, প্রথম ডিবেটে জেনারেলি উনার পয়েন্টটা তত উঠে না। যিনি অপোজিশনে থাকেন উনি নর্মালি পয়েন্টটা বেশি কাউন্ট করেন। কিন্তু এটা এখানে অবশ্য যে যিনি অপোজিশনে আছেন এবার, উনি আবার ফর্মার প্রেসিডেন্ট ছিল, সো উনি একজন নন এন্টিটি, উনি একদম নতুন না যে আমরা একদম নতুন একটা কিছু পাচ্ছি। সুতরাং এটা আমি বাইডেনের কাছ থেকে পয়েন্ট হয়তো ওটা মোর অর লেস ইকুয়াল হতে পারে বা স্লাইটলি এজ থাকতে পারে। আদার দেন দ্যাট আমি মনে করি ডিবেটটা অত্যন্ত ভেরি কম্পিটিটিভ হবে বলে আমার ধন্যবাদ। এখানে নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। যখন একজন কথা বলবেন আরেকজনের মাইক্রোফোন বন্ধ থাকবে, একদম টোটালি বন্ধ থাকবে। তিনি কথা বললেও এটি সম্প্রচারিত হবে না বা পৌঁছবে না। এটি অনেক সময় এটি ইন্টারাপ্ট করে, আবার অনেক সময় এটা মানে একটা অংশগ্রহণমূলক হয় কিনা এটি একটি প্রশ্ন। আবার নাকি এটাই ভালো যে একজন তার বক্তব্য সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে পারবেন। আরেকটি পরিবর্তন হচ্ছে সাধারণত সামনে অডিয়েন্স থাকে, কখনো অডিয়েন্স থেকে প্রশ্ন করা হয়, কিন্তু এই যে অডিয়েন্সের অনুপস্থিতি এই বিতর্কের উত্তেজনা খানিকটা কমিয়ে দেবে কিনা, দুজন মানুষ কথা বলছেন টিভি ক্যামেরার সামনে, এটি কি সেরকম উত্তেজনা আনবে কিনা। আর একটি জরিপের কথা তুলে ধরে প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে দ্য হিলের একটি জরিপ বলছে যে 45% মানুষ মনে করেন সেই জরিপ অনুযায়ী যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো করবেন, আর 44% মনে করেন, মানে 1 পয়েন্টের ব্যবধান যদিও, যে হ্যাঁ বাইডেন সাহেব ভালো করবেন। তো এই জায়গাতে আপনাদের কাছে এইটার একটা প্রশ্ন তো আছেই, পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে যাই। বাইডেন কি নিজেকে উপযুক্ত প্রমাণ করতে পারবেন কিনা এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যে আমি এটার জন্য ফিট, যেহেতু আপনি সাবেক প্রেসিডেন্ট সম্পর্কিত একটি প্রশ্ন আমরা করেছি, এটি হচ্ছে এখনকার প্রশ্ন। প্রফেসর মেহনাজ মোমেন। আচ্ছা, আপনি যে নিয়মের কথা বললেন, হ্যাঁ কিছুটা স্পন্টিনিটি ব্যাহত হয়। ট্রাম্পের আপনার আগের বিতর্ক মনে করেন, উনি বারবার ইন্টারাপ্ট করছিলেন, তখন কোনো পয়েন্টই ইট ডাজন্ট কাম অ্যাক্রস। কাজে সেই অর্থে এই নিয়মটা হয়তো অত মানে সুবিধারই হবে। আর অডিয়েন্স ছাড়াও আমার কাছে মনে হয় যে ট্রাম্প এবং বাইডেন তাদের যে পরস্পরের যে আমরা বিতর্কটা দেখবো, এটা আমার কাছে মনে হয় অডিয়েন্স ছাড়াও যথেষ্ট মানে মানুষকে ধরে রাখতে পারে। এখন আপনি আরেকটা যে কথাটা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাইডেনের কথা, যে বাইডেন নিজেকে প্রমাণ করতে পারবেন কিনা। আচ্ছা, বাইডেনের আমরা কিছু কিছু কগনিটিভ ডিক্লাইন দেখেছি, কাজে ওনার স্ট্যামিনা ধরে রাখা, ঠিক মতো উত্তর দেওয়া, সবকিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, কমিউনিকেশন। আমি অ্যাকচুয়ালি পলিটিক্যাল কমিউনিকেশনে কোর্স পড়াই, তো সেই সব দিক থেকে দেখতে গেলে শুধু বাইডেন না, আমি পুরো ডেমোক্রেটদের কথাই বলবো, তারা কোনো পলিসির ক্ষেত্রে তাদের কমিউনিকেশন অত্যন্ত খারাপ। তারা অত্যন্ত জটিল ভাবে যে কোনো প্রশ্নের উত্তর দেয়, তো সাধারণ মানুষের কাছে যে জিনিসগুলো রেজোনেট করে তারা সেভাবে উত্তর দেয় না। যেমন বাইডেনের অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে, যেমন অ্যাবর্শনের ব্যাপারে আমি আশা করি উনি একদম খুব সংক্ষেপে একদম মানুষকে খুব মানে মানুষের মনের ভিতর চলে যায় এরকম উত্তর দিতে পারবে। কিন্তু ইকোনমির ব্যাপারে তার যখনই প্রশ্ন আসবে, আমি আশঙ্কা করছি যে অনেক ঘোর প্যাচ স্ট্যাটিস্টিক দিয়ে সেই প্রশ্নের উত্তর দিবেন, যেটা কিন্তু মানুষের কাছে রেজোনেট করে না। এই অর্থে হ্যাঁ, এখানে কিন্তু আমি বলবো যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত ভালো একজন কমিউনিকেটর। তার ইনফরমেশন যে দেন সেখানে অনেক অসুবিধা থাকতে পারে, অনেক ধরনের জিনিস নিয়ে ক্রিটিসিজম আছে, কিন্তু অ্যাজ আ কমিউনিকেটর উনি কিন্তু যাকে আপনার লক্ষ্য করে যার জন্য মেসেজটা দিচ্ছেন
সেখানে মেসেজটা ঠিকভাবে পৌঁছায়। তো সেই জন্য এই ডিবেটে বাইডেনের কিন্তু প্রতিপক্ষ অনেক কঠিন একটা প্রতিপক্ষ। তো এখন যেটা করতে হবে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সহজভাবে এমন ভাবে দিতে হবে যে প্রশ্নের ওই 1-2 কথায় বা কয়েকটা ফ্রেজেই আমরা বুঝতে পারি যে এটার কি অর্থ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এটাকে যদি জটিল, এটাকে যদি স্ট্যাটিস্টিক্স এভাবে করে উত্তর দেয়, তাহলে কিন্তু বাইডেনের পক্ষে মানে ভালো করা খুব কঠিন। আপনার এই উত্তর আমার খুবই পছন্দ হয়েছে প্রফেসর মেহনাজ মোমেন, এবং এটি চমৎকার একটি কথা এই কারণে যে কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনি যাদেরকে অ্যাড্রেস করছেন তারা যদি বুঝতে না পারে, আমি যতই গুরুগম্ভীর তত্ত্ব কথা কিংবা পরিসংখ্যান দেই, এটা কিন্তু হবে না। তবে পরিসংখ্যান নিশ্চয়ই দরকার আছে আমার সাফল্য দেখানোর জন্য, সেটিও সহজভাবে বোধগম্য উপায়ে আমার সকল মানুষের কাছে যেতে হবে। সেই জায়গায় কিন্তু সাবেক প্রেসিডেন্ট খুবই ভালো বক্তা, এবং তিনি যা বলতে চান, যাদেরকে বলতে চান বুঝে সেটি বলেন, এটি আপনি বলছিলেন। ডক্টর পাটোয়ারি, আপনার কাছে এই বিষয়টা নিয়েই যাব। পাশাপাশি আপনি যদি একটু বলেন যে আমরা যেটি অভিযোগ আর কি, যেটি বলছিলেন যে ডেমোক্রেটরা তারা তাদের সাকসেসকেও পৌঁছাতে পারে না, এবং অনেক ক্ষেত্রে তারা কমিউনিকেটিভ উত্তর দেয় না, কিংবা মানে তারা কিন্তু মানুষের সাথে থাকে ঠিক আছে, কিন্তু মানুষের বুঝতে দেয় না যে তারা কি করছে, আসলে ইচ্ছা করে দেয় না তা না, তাদের হয়তো বা কোনো একটা ল্যাকিং আছে কিনা, এটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় তাদের অর্গানাইজেশনাল যে এই ব্যাপারটা আছে, আসলে যারা একটু পলিটিক্সে খুব রাইট উইং বা এক্সট্রিম লেফট উইং, ওরা কিন্তু ওদের কমিউনিকেশন ভেরি অর্গানাইজ, ভেরি আর্টিকুলেট। দেন ডেমোক্র্যাটরা মোর অর লেস ইজ এ সেন্ট্রিস্ট পার্টি। সো ওরা ওই কমিউনিকেশনে দে আর নট অ্যাজ মাচ অ্যাজ স্কিলস অ্যাজ টু এক্সট্রিম সাইড। এটা আমি বিশ্বাস করি, এটা প্রফেসর ঠিকই বলেছেন আর কি। আর যে জিনিসটা, আরেকটা জিনিস এখানে পয়েন্টটা এসেছে যে দর্শক ছাড়া যে ডিবেট, এই দর্শক ছাড়া ডিবেটটা হলো আমরা যখন বলি ওই যে অনলাইনে পড়ানো আর কি, অনলাইন আর ইনপার্সন থাকলে, দর্শক থাকলে যেই বক্তাদের মধ্যে, ডিবেটারদের মধ্যে যে একটা এনথুজিয়াজম আসে, এই এনথুজিয়াজমটা I don't think it will come between two individuals, but we will see what happens today. আর যে জিনিসটা বাইডেনের যে জিনিসটা, বাইডেন যদি এই যে কগনিশন কথাটা যেটা আসছে বারবার, এই কগনিশনের ব্যাপারটা, ইস্যুটা কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের একার না, আর প্রেসিডেন্ট ট্রাম্পেরও দি সেম থিং। এবং দুইজনেই যে 10 বছরের ডিফারেন্স বয়সে তাও না, রাইট? দে আর ভেরি ক্লোজ। সো এই যে দিক দিয়ে দুইজন কাছাকাছি, কগনিশনের ব্যাপারে দুইজনের, বাইডেনের একটু বেশি কিন্তু ট্রাম্পেরও আছে। ওই যে উল্টাপাল্টা কথা এর আগেও আমরা ইন্টারভিউতে দেখেছি, বলেছি আর কি, রাইট? তো এই জিনিসগুলো আমি যদি ক্যান্সেল করে দেওয়ার পর এক্সপেরিয়েন্স উইল কাউন্ট, এবং এটা আমার মনে হয় এতে করে বাইডেন ক্যান ডু পসিবলি ওয়েল। অ্যাজ আই সেড, যদিও আগে যেহেতু বর্তমান প্রেসিডেন্ট, সেই হিসাবে অতীতের যে ডিবেটগুলোতে দেখা গেছে বর্তমান প্রেসিডেন্টের ভোটিংটা একটু কম হয় আর কি, পয়েন্টিং সিস্টেমটা একটু কম উঠে। আমরা দেখবো এটা কি হয় আজকে। জি, ধন্যবাদ। এখানে কিন্তু মানে বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক প্রজ্ঞা বা অভিজ্ঞতা তার তো দীর্ঘদিনের, মানে ভীষণ অভিজ্ঞ রাজনীতিবিদ। প্রফেসর মেহনাজ মোমেনও কিন্তু সেটি বলেননি। উনি যেটি বলবার চেষ্টা করছেন যে আসলে এখনকার তার ওই মানে বয়সজনিত কারণে বা স্বাস্থ্যজনিত কারণে তিনি কতটা ফিট হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন, সেই জায়গাটি আপনিও বললেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে, সাম্প্রতিক মামলার বিষয়ে যদি প্রশ্নের সম্মুখীন হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কেমন প্রতিক্রিয়া দেখাতে পারেন প্রফেসর মেহনাজ মোমেন? উনি তাহলে হান্টার বাইডেনের প্রশ্ন আনবেন,
হান্টার বাইডেনের ব্যাপারে আপনার যেই মামলাগুলো এসছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানে প্রথমে যেরকম করে মিডিয়া এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তো ওখানে এটাকে ক্রিটিক করার অনেক ধরনের জিনিসই আছে। আমি শিওর যে উনার যেরকম ট্রাম্পের আমরা যে স্টাইল দেখেছি, উনি আক্রমণাত্মক ভাবে এই সমস্ত প্রসঙ্গ আনবেন, উনি ইউক্রেনের প্রসঙ্গ আনবেন, এবং ইউক্রেনে যেটা আমেরিকা এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু এখন অনেক ধরনের ক্রিটিসিজম আসছে, অনেক ধরনের তথ্য সামনে আসছে যেখানে আমেরিকা। আমি আপনাকে একটু আরেকটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যদি এই প্রসঙ্গটি আসে, আপনি বলছেন যে পাল্টা মানে হান্টার বাইডেনের প্রসঙ্গটি আনবেন, আপনি কি মনে করেন যে এটির বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেবেন, মানে তার এই মামলাগুলো নিয়ে কি কোনো উত্তর দেবেন, নাকি এটিকে অন্য কিছু দিয়ে উনি বলবেন যে এটা একটা পলিটিক্যালি উনাকে টার্গেট করা হয়েছে, এভাবে করে বলবেন, যেটা উনি সবসময় বলে আসছেন, কোনো নতুন কথা বলবেন হয়তো না। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা চাই ট্রাম্প আবারও আপনার 2020 ইলেকশনের ফলাফল নিয়ে কথা বলেন কিনা। সেটা কিন্তু সব উনার অ্যাডভাইজার, উনার যারা উনার মানে অন্য পলিটিশিয়ানরা উনাকে বারবার পরামর্শ দিচ্ছে যে লেট দ্যাট গো, ওই আগের ইলেকশনের কথা নিয়ে জানুয়ারি 6 নিয়ে যাতে কোনো কিছু না বলেন, ওটা কিন্তু একটা দুর্বল জায়গা। ওখানে যদি উনি কথা বলতে চান তাহলে উনার পারফরমেন্স মানে আমার কাছে মনে হয় যে সেটা তাহলে উনার জন্য ভালো হবে। আচ্ছা, এই প্রসঙ্গটি নিয়েই আমি প্রফেসর মহসিন পাটোয়ারি আপনার কাছে, আমাদের অনেক প্রশ্ন, ছোট ছোট উত্তর হচ্ছে চমৎকার, সেটা শুনেন আমরা একটু ছোট যুক্ত করতে চাই আপনার কাছে। ধরুন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে কি বলবেন, এটি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন আপনার কাছে প্রফেসর পাটোয়ারি, মানে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কি এই প্রসঙ্গটি আনবেন যে 2020 সালের নির্বাচনের তুমি এটা কেন, মানে আপনি এটি কেন করেছেন, এই বা এই বিষয়ে কি উনি কি প্রশ্ন উত্থাপন করতে পারেন কিনা? ওকে, হ্যাঁ, প্রথম থেকে শুরু করি যে হান্টার বাইডেন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে, হি ইজ কনভিক্টেড, রাইট? জি। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলসো কনভিক্টেড, রাইট? Hunter Biden is Hunter Biden. Hunter Biden is not President Biden. Right. But former President Trump is former President Trump and a candidate. So there are differences. আমাদের বুঝতে হবে ডিফারেন্সটা এখানে কি, নাম্বার 1। নাম্বার 2, হান্টার বাইডেন যখন কনভিক্টেড হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের রিয়াকশনটা কি ছিল? সে বলেছে যে আমি তাকে মাফ করব না, রাইট? আর ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়াকশনটা কি হয়েছে? তাই হয়েছে আমাকে পলিটিক্যালি টার্গেটিং করা হয়েছে, রাইট? যদিও তার পুরো অল দি জুরিজ ভোটেড এগেনস্ট হিম। সো এই জিনিসগুলো কমপ্লিটলি ক্লিয়ার, রাইট? সুতরাং হান্টার বাইডেনকে ইজ বেটার নট টু ব্রিং ইন দি পিকচার। এটা ট্রাম্পের জন্য ভালো হবে, এক। আর 2 নম্বর প্রশ্নটা যেটা আপনি করেছেন যে 2020 ইলেকশন ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন আনবেন কিনা, আমার মনে হয় এটা আনতেও পারে, কারণ 2020 ইলেকশন উপর ভিত্তি করে তার বিরুদ্ধে একটা কেস আছে, কেস অলরেডি আছে। সুতরাং এবং এটা সারা পৃথিবী দেখেছে, এখানে বাইডেনের প্রমাণ করার কিছু নাই। এটা দেখছে কিভাবে ইনসারেকশন হয়েছে, কিভাবে লোক মারা গেছে, কিভাবে হয়েছে। এটা আমার মনে হয় প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটা এজ হবে এটা নিয়ে আসাটা, যে আপনারা দেখেছেন যে ফর্মার প্রেসিডেন্ট থাকাকালীন সে প্রেসিডেন্সিয়াল পাওয়ারটাকে কিভাবে মিসইউজ করেছে, এবং ভবিষ্যতে সে প্রেসিডেন্ট হলে সে কি মোস্ট লাইকলি সে এই ধরনের মিসইউজ করবে। এই ধরনের ডাইরেক্ট কথা না বললেও সে জনগণকে মনে করিয়ে দিতে পারে যে আপনারা দেখেন জানুয়ারি 6, 2021 এর ঘটনা আপনাদের মনে রাখা উচিত বিফোর ইউ গো টু পোলিং বুথ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রশ্নে আপনাদের মতামত চাবো। বাইডেন সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় দেশের চরম মুদ্রাস্ফীতি কথা বলা হচ্ছে বিভিন্ন, এবং মুদ্রাস্ফীতির 2021 সালের পর মুদ্রাস্ফীতির হার সবচেয়ে কম হিসেবে 3.3% হলেও অনেকেই মনে করছেন যে দ্রব্যমূল্য এখনো অনেক বেশি। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন র্যালি এবং জনসভায় প্রেসিডেন্ট বাইডেন তিনি নিজেও স্বীকার করেছেন যে মুদ্রাস্ফীতির বৃদ্ধি জনসাধারণের জীবনযাপনের উপর একটা বিরূপ প্রভাব ফেলেছে। তবে তিনি এটিও বলেছেন যে অবস্থার উন্নতি হচ্ছে। সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে মাত্র 39% ভোটার বাইডেনের পক্ষে মত দিলেও
63% ভোটার বলেছেন যে তাদের পারিবারিক আয়ের চেয়ে জীবনযাত্রা বৃদ্ধি পেয়েছে। যখন মানুষের পকেটের উপরে আঘাত, তখন এটি আসলে কতখানি মানুষকে স্বস্তি দেয় বা মানুষ কতটা ওভারলুক করতে পারে, এই জায়গাতে কিভাবে তিনি উত্তর দেবেন যদি প্রশ্নের মুখে পড়েন প্রফেসর মেহনাজ মোমেন? এটা বাইডেনের জন্য অত্যন্ত একটি জায়গা, কারণ মুদ্রাস্ফীতির যে কথা হচ্ছে সেখানে কিন্তু সব ধরনের মুদ্রাস্ফীতি নিয়ে আপনি মিডিয়াতে আলোচনা হয় না। যেমন আপনার রেন্ট কিন্তু আমেরিকাতে অনেক অনেক বেড়ে গেছে। তারপর কেউ যদি গাড়ি কিনতে চায়, ইন্টারেস্ট রেট বাড়ার কারণে গাড়ির পেমেন্ট, তো এগুলো জিনিস সাধারণ মানুষের প্রতিদিন নিত্য দিনের জীবনে এগুলো অনেক আপনার অ্যাড করে, অনেক আপনার স্ট্রেস অ্যাড করে। তো এই সমস্ত জিনিসগুলোর উত্তরটা এমন ভাবে দিতে হবে, যেটা আমি বারবার বলছি, যাতে মানুষের কাছে উত্তরটা এমন ভাবে পৌঁছায় যে মনে হয় যে হ্যাঁ, এই আমার নিত্যদিনের প্রবলেমটা নিয়ে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে চিন্তা করে। কিন্তু এখানে যদি উত্তরটা এভাবে করে আসে যে না, স্ট্যাটিস্টিক্যালি এমপ্লয়মেন্ট ভালো, ইনফ্লেশন রেট কমে যাচ্ছে, তাহলে কিন্তু এই উত্তরটা সত্যি স্ট্যাটিস্টিক্স হলেও এটা কিন্তু মানুষের মনে দাগ কাটবে না। তো আমি আশা করব উনি বলবেন যে অন্যান্য যে সমস্ত অনেক ভালো ভালো পলিসি হয়েছে বাইডেনের আমলে, যেটা দিয়ে আপনার ইকোনমিক অনেক আপনার উন্নতি হতে পারে। তো আমি আশা করব উনি ওই উদাহরণগুলো এনে উনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে আরো 4 বছর সময় পেলে আমেরিকার অর্থনীতি আরো অনেক আপনার সুদৃঢ় হবে, অনেক ভালো হবে। আপনাকে এই মানুষকে যদি এই আহ্বান তিনি জানান যে আরো 4 বছর সময় পেলে, কতখানি এটি মানুষকে আস্থা দেবে প্রফেসর পাটোয়ারি? এটা প্রফেসর মেহনাজ মোমেন যেটা বলেছেন আমি তার সাথে যোগ দিয়ে বলি, উনাকে কনভিন্স করতে হবে ইনফ্লেশন যে ইট ইজ যে ট্রু, পিপল দেখতেছে, তার ফিল করতেছে, যদি ইনফ্লেশন রেটটা কমে আসছে, তাকে বুঝাইতে হবে সুন্দরভাবে যে ইনফ্লেশন ইস্যুটা ইজ নট অনলি আমেরিকান ইস্যু, ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশন ইস্যু আছে। ইউরোপ থেকে শুরু করে আপনার ইনফ্লেশন হচ্ছে ভীষণভাবে। তারপরে এর কারণগুলো বলতে হবে যে মানি সাপ্লাই যেটা ইনক্রিজ হয়েছে এবং স্যালারি ওয়েজ যেটা বৃদ্ধি পেয়েছে, বাইডেনের আমলে কিন্তু অনেক আওয়ারলি রেট গুলো বৃদ্ধি পেয়েছে। তারপরে সাপ্লাই চেইনের ইস্যু আছে। তারপর এই জিনিসগুলো তাকে বলতে পারে। ইন্টারেস্ট রেটে যে ব্যাপারটা এর সাথে লিঙ্ক, যার জন্য আপনার মর্গেজ রেট বেড়েছে, বিভিন্ন জিনিস গাড়ি কেনা রেট বেড়েছে, এই ইনফ্লেশন রেট, ইন্টারেস্ট রেটটা এটা কন্ট্রোল করে কিন্তু সেন্ট্রাল ব্যাংক, ট্রেজারি অফিস, সেন্ট্রাল ব্যাংক, এটা কিন্তু প্রেসিডেন্ট কন্ট্রোল করে না, রাইট? তখন যার জন্য ওই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র লিভার ইজ ইনক্রিজিং ইন্টারেস্ট রেট, সো দ্যাট পিপল স্পেন্ড লেস অ্যান্ড ডিপোজিট মানি ইন দি ব্যাংক ফর গেটিং মোর প্রফিট, রাইট? এই জিনিসগুলো যদি উনি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন এবং যেই অ্যাকশনগুলো উনি নিয়েছেন ইন্টারেস্ট রেটটা কমানোর জন্য, এই অ্যাকশনগুলোর কথা বলেন, তবে তাকে স্বীকার করতে হবে ইয়েস, আপনারা যে হার্ট পাচ্ছেন ইনফ্লেশনের জন্য, এটা আমি বুঝি, গ্রোসারি স্টোরে গেলে আমি বুঝি, আমি আপনাদের সাথে শেয়ার করে এটাই স্বীকার করে নিতে হবে, নিয়ে তারপরে বলতে হবে আমরা এই অ্যাকশন কি কারণে এটা হচ্ছে এবং এগুলো কমানোর জন্য আমরা কি কি অ্যাকশন নিচ্ছি। আমি যে কথাগুলো বললাম, এই অ্যাকশনগুলো বললে মানুষকে যদি বুঝিয়ে দিতে পারে তাহলে মানুষ তাকে লেস ব্লেম করবে। আর ইনফ্লেশন ইস্যুটা কিন্তু এটা স্পাইরাল ইস্যু, এটা কিন্তু প্রায় আসে, আপনার ইকোনমি ভালো হলে আবার ইনফ্লেশন হয়, আবার ইকোনমি কম হলে ইনফ্লেশন কমে। এটা বুঝাইতে হবে যে এটা ইকোনমিক্সের একটা ধরন, এটা একটা স্বাভাবিক ধরন হয়ে যাচ্ছে আর কি। বাট আপাতত আমার সময় আপনারা সাফার করতেছেন। এই ধন্যবাদ আপনাকে। এবার আমরা গর্ভপাত ইস্যু নিয়ে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, তারপর আন্তর্জাতিক প্রশ্ন আমরা নিয়ে আসব। এবারে নির্বাচনে অন্যতম একটি ফ্যাক্টর হতে যাচ্ছে গর্ভপাতের অধিকারের বিষয়টি। জরিপে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ স্বতন্ত্র ভোটাররা ছাড়াও গর্ভপাতের অধিকারের বিষয়টিকে সমর্থন করেন বেশিরভাগ আমেরিকান নাগরিক। গর্ভপাতের বিষয়ে ট্রাম্পের বক্তব্য হলো এর অধিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্টেটগুলোর হাতে ছেড়ে দেওয়া উচিত। পুনরায় নির্বাচিত হলে ট্রাম্প তার এই অবস্থান ধরে নাও রাখতে পারেন। ভোটারদেরকে বারবার এটি বোঝাতে চাইছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি আরো বলছেন যে গর্ভপাতের অধিকারের উপর ফেডারেল নিষেধাজ্ঞা জারি করতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তিনি প্রেসিডেন্ট হন। নির্বাচনী বিতর্কে এই ইস্যুটি দুজন কিভাবে মোকাবেলা করবেন প্রফেসর মেহনাজ মোমেন? বাইডেনের উচিত হবে এই জিনিসটাকে খুব শক্তভাবে বলা যে ট্রাম্প যে আপনার জাজগুলোকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন
তারা সেটা যদি না করতেন তাহলে আপনার এই অ্যাবর্শন নিয়ে এত কথাই উঠতো না। তো এটা যে মূল দায়িত্ব, এই অ্যাবর্শনের যে চেঞ্জটা হলো সেটা কিন্তু ট্রাম্পের উপর বর্তায়, সেটা বাইডেনকে খুব শক্তভাবে আপনার সেটা তুলে ধরতে হবে, কারণ এটা একটা ওনার জন্য অনেক স্ট্রং পয়েন্ট। আর ট্রাম্প যেটা করছেন এই জায়গাটা থেকে উনি এটা ক্রেডিটও নিচ্ছেন, আবার উনি এই জায়গাটাকে একটু আপনার কি বলবো মানে আপছায়া রাখতে চাচ্ছেন। উনি বারবার বলছেন এটা স্টেটের উপর ডিপেন্ড করবে। আমার কাছে মনে হয় না ট্রাম্প নির্বাচিত হলেও এটা মানে এটা কোনো ফেডারেল কোনো কিছু আসবে, সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু যেটা বাইডেন যে বক্তব্যটা বলছেন সেটা বলতে তো কোনো অসুবিধা নাই, কারণ এটা তো অবশ্যই সত্যি যে ট্রাম্প প্রেসিডেন্সি ছাড়া আপনার এই রো ভার্সেস ওয়েড ওভারটার্ন হতো না। আমি আশা করব যে এই পয়েন্টটা বাইডেন খুব ভালোভাবে আপনার মানুষের কাছে আপনার এটা বলতে পারবেন, কারণ এটা কিন্তু শুধু ব্লু স্টেট রেড স্টেটের ব্যাপার না। আমেরিকার বেশিরভাগ জনগণ তারা নিজেরা যদিও ধরেন অ্যাবর্শনকে অন্যায় যদি মনেও করেন, কিন্তু সব জায়গায় অ্যাবর্শন বন্ধ হয়ে যাক, এটাতে যে অবস্থার সৃষ্টি হবে সেটা কিন্তু বেশিরভাগ মানুষই সেটা সমর্থন করে। আপনাকে প্রফেসর পাটোয়ারি, আমার প্রশ্ন হলো প্রেসিডেন্ট বাইডেন এইভাবে এটাকে অ্যাড্রেস করা উচিত যে রিপ্রোডাক্টিভ রাইট ইজ এ হিউম্যান রাইট, নাম্বার ওয়ান। এই অ্যাবর্শন ইস্যুতে কারা ইম্প্যাক্ট বেশি হয়? যারা গর্ভধারণ করে, ফিমেল, রাইট? they are the impacted people. Male are not impacted. সুতরাং they should have right to make their own decision. আমি পার্সোনালি অ্যাবর্শনকে পছন্দ করি না করি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট অ্যাজ এ ম্যাটার অফ রাইট, হিউম্যান রাইট, আমার মনে হয় এই রাইটটা তার জবাব দেওয়া উচিত। জি, আমি দুঃখিত যে আমাদের একটা বিরতিতে যেতেই হবে। আমি আপনাদের কাছে ধন্যবাদ আপনাদেরকে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি শিগগিরই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আরো একবার। আমাদের সাথে প্রফেসর মহসিন পাটোয়ারি এবং মেহনাজ মোমেন আমাদের সাথে আছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শেষ যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং যুদ্ধ, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, এই বিষয়গুলো। প্রফেসর মহসিন পাটোয়ারি, আপনার কাছে ইউক্রেন এবং আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ঘটনা ঘটছে এই বিষয়গুলো কিভাবে আনবেন? ওভারঅল আমাদের হাতে সময় যেহেতু কম, এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন, তারপরে আমরা মেহনাজ মোমেনের মধ্যে শেষ করব। যুদ্ধের ব্যাপারে আই থিংক ওনাদের দুইজনের মতামত একটু ভিন্ন হতে পারে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং ইদানিং একটা এগ্রিমেন্টও করেছে যে ইউক্রেনকে আমেরিকা উইল কন্টিনিউ অ্যাসিস্টিং ইউক্রেন। তো এটা যেটা ভিসাভিস আমি বলি, ফরমার প্রেসিডেন্ট বাইডেন তো বলেছে যে উনি নির্বাচিত হইলে 24 আওয়ার্সের মধ্যেই এটাকে সেটেল করবে, রাইট? এবং রাশিয়াকে বরং উনি প্রেজ করেছে বিভিন্ন কারণে। আর মিডল ইস্টের ব্যাপারে আমরা মোটামুটি দুজনের ভিউ জানি। ফরমার প্রেসিডেন্ট আগে যখন ছিলেন তো উনি তখন বিশেষ করে জেরুজালেমে আমেরিকান এম্বাসি হস্তান্তর করা হয়েছিল, গোলান হাইটকে অ্যাপ্রুভ করেছিলেন। এবং বাট উনি ইদানিং বলে আসছেন যে ইসরায়েলি একটা গ্রুপ যখন ওনার সাথে দেখা করতে আসছে উনি বলেছেন ইসরায়েল শুড ফিনিশ ইট সুন, কারণ ইসরায়েল পৃথিবীর কাছ থেকে তাদের যে সমর্থন হারাচ্ছে। এইদিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে সমর্থন করছে প্রকাশ্য, অ্যাট দি সেম টাইম উনি চাচ্ছেন যে যুদ্ধবিরতিটা আসুক, কারণ সারা পৃথিবী এখন দেখছে যে এই যুদ্ধের ফলে যে হাজার হাজার লোক যে মারা যাচ্ছে এবং এটা যে একটা জেনোসাইড বলেও অনেকে বলতে চাচ্ছেন, এই জিনিসগুলা প্রেসিডেন্ট বাইডেনের ইলেকটোরাল সিস্টেমকেও এফেক্ট করতেছে এবং সারা পৃথিবীতে আমেরিকার যে স্ট্যান্ডিংটাও খারাপের দিকে যাচ্ছে। সুতরাং এই ফরেন পলিসির ব্যাপারে আমার মনে হয় ট্রাম্প তাড়াতাড়ি বলবে যে আমি এটা ফিনিশ করে দেব, এই যুদ্ধ আর যেন না চলে,
আর বাইডেন তো বলবে আমি তো ট্রাই করতেছি এটাকে বন্ধ করার জন্য। তবে কেউ ডাইরেক্টলি ইসরায়েল যে আমেরিকান এলাই, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্টলি কেউ কিছু বলবে না, কারণ এটা কোনোদিন বলবে না। কোনো প্রেসিডেন্ট অতীতে বলে নাই, বর্তমানে বলবে না, ফিউচারও বলবে না। জি, ধন্যবাদ প্রফেসর মেহনাজ মোমেন। আপনার মধ্য দিয়ে আলোচনাটা আজকে শেষ করবো আর কি। আমি সংক্ষেপে বলি, ইউক্রেনের ব্যাপারে বাইডেন এবং ট্রাম্পের একটা অনেক মেরুর অবস্থান আছে। ইসরায়েলের ব্যাপারে তাদের অবস্থান মোটামুটি একই রকম, খালি কে কিভাবে ইসরায়েলকে সমর্থন করছেন, কিভাবে বলছেন, এটা ব্যাপার। কিন্তু এখানে বাইডেনের একটা দুর্বল দিক আছে, কারণ এই দুটি যুদ্ধই শুরু হয়েছে তিনি যখন আপনার ক্ষমতাসীন ছিলেন, এবং এইটার ফলাফলটা, যদিও এটা আমরা আশা করতে পারি না যে আমেরিকান প্রেসিডেন্ট এটাকে যে কোনো যুদ্ধেই আপনার এটাকে যুদ্ধবিরতিটা তার একার কথায় চলে আসবে, কিন্তু ইসরায়েলের ব্যাপারে আমার কাছে মনে হয় যে ইউক্রেনের ব্যাপারেও মানে আমেরিকার আরো অনেক কিছু করণীয় ছিল। এমন না যে ট্রাম্প হলে সেটা হতো, কিন্তু যেহেতু বাইডেন ক্ষমতাসীন আছেন এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় নাই, আমেরিকান ফরেন পলিসির উপর এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, কাজে এটা বাইডেনের জন্য একটা অনেক দুর্বল জায়গা, এবং আমি খুবই শিওর যে ট্রাম্প এটা নিয়ে বাইডেনকে অনেক আক্রমণ করবে। যাই হোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপরে একেবারে শেষের দিকে যদি একটু 1 মিনিট করে একটা বিষয় একটু বলেন। আমরা দেখছি যে আমেরিকাটা নির্বাচনের বাইরে একটু ভিন্ন প্রসঙ্গ, সেটা হচ্ছে খবরটি হচ্ছে এরকম, আমেরিকানদের লেবাননে না যেতে আহ্বান জানানো হয়েছে। এটি নিয়ে যদি মানে একটু ছোট করে 1 মিনিট করে বলেন প্রফেসর মেহনাজ মোমেন প্রথমে। এখন তো আশঙ্কা করা হচ্ছে যে এই যুদ্ধটি আরো আপনার ছড়িয়ে যাবে, এবং ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, লেবাননও প্রস্তুতি নিচ্ছে, যদিও লেবানন বারবার বলছে তারা এরকম মানে কোনো বড় রিজিয়নাল ওয়ারে যেতে চায় না, কিন্তু আক্রান্ত হলে তারা অবশ্যই এটাতে মানে তারা তাদের সামর্থ্য আছে ইসরায়েলের মোকাবেলা করার। আর ইসরায়েলের অনেকখানি জনগণ যারা নর্থ ইসরায়েলে ছিল, তারা ওখানে থাকতে পারছে না এই লেবাননের বা মানে বারবার আক্রমণের ফলে। কাজে তাদের মানে তারা এখন মরিয়া হয়ে গেছে, তাদের আসলে কোনো না কোনো ভাবে ছোট হোক বড় হোক একটা আক্রমণ করতেই হবে। কাজে এটা আমি আশঙ্কা করছি এই যুদ্ধ আরো বাড়বে এবং মানুষের দুর্গতি মানে আরো বাড়বে। সেটি চাই না, কিন্তু আমাদের চাওয়ার উপরে অনেক সময় অনেক কিছু নির্ভর করে না। আমরা কোনো সংশয় রাখতে চাই না, আমরা আশাবাদী হতে চাই যে যুদ্ধ হবে না, শান্তিপূর্ণ পৃথিবী হবে। এই জায়গাটি থেকে আমি আজকের জন্য একটু ছোট করে মহসিন পাটোয়ারি, আপনি যদি কিছু বলেন। যুদ্ধ আমেরিকা চায় না, যুদ্ধ ইরান চায় না, যুদ্ধ হিজবুল্লাহ বা লেবানন চায় না, যুদ্ধ এখন মনে হচ্ছে যে ইসরায়েল চাচ্ছে। কারণ ইসরায়েলের যে 60,000 পিপল সরানো হয়েছে নর্দার্ন ইসরায়েল থেকে, এটার জন্য ভেরি এক্সপেন্সিভ, ওদেরকে হোটেল রাখতেছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং তারা চাচ্ছে যে এখন লেটেস্ট আইডিয়া হলো যে 10 মাইল ওরা একটা বাফার জোন তৈরি করবে লেবাননের মধ্যে। ওই যে আগে যেরকম বাফার জোন ছিল 15 মাইল, এই ধরনের 10 মাইল একটা বাফার জোন তৈরি করবে। এটা করার জন্য এটা প্রস্তুতি নিচ্ছে, এবং তারা সোলজারকে থেকে গাজা থেকে সরিয়ে নিয়ে আসছে। এখন ইসরায়েলের মেইন ইন্টারেস্ট হলো যুদ্ধ ওখানে যাওয়া এবং তাদের সুপ্রিমেসি দেখানো, এবং আমেরিকাকে কোনোভাবে যুদ্ধে জড়িয়ে ফেলানো। এটা তারা বারবার চেষ্টা করছে, আমেরিকাকে জড়াই ফেললে আমেরিকা উইল ডু দেয়ার জব, রাইট? এটাই হলো আমার কাছে ধারণা হচ্ছে এই মুহূর্তে আর কি। তবে আমরা শান্তি চাই, ইসরায়েলেরও ক্ষতি হবে, জনগণের ক্ষতি হচ্ছে, লেবানের জনগণেরও ক্ষতি হবে। আমরা চাচ্ছি একটা শান্তিপূর্ণ মিডল ইস্টকে, আমরা চাচ্ছি শান্তিপূর্ণ গাজাকে, আমরা চাচ্ছি শান্তিপূর্ণ একটা 2 স্টেট হোয়াট এভার সলিউশন দে হ্যাভ বিটুইন ইসরায়েল এন্ড প্যালেস্টাইন, এটা আমরা চাচ্ছি। এটা আমেরিকার জন্য ভালো, পৃথিবীর জন্য ভালো, ইসরায়েলের জন্য ভালো, মিডল ইস্টের লোকদের জন্য ভালো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি আমরা বেশ কিছু প্রসঙ্গ এনেছি, কিন্তু আমরা জানি যে এত ব্যাপক বিস্তৃত একটি বিষয়, ফলে এই 40-45 মিনিটের আলোচনায় পুরো বিতর্কে তারা 90 মিনিট কি বলবেন এবং এত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে বলবেন, সেগুলো অনেকখানি আমরা মানে হয়তোবা স্পর্শ করে যেতে পেরেছি, আবার অনেক কিছু হয়তো স্পর্শ করতে পারিনি। তবে মোটা দাগে একটা ধারণা নিশ্চয়ই পাওয়া গেছে। প্রিয় দর্শক, রাত 9টা থেকে এই বিতর্কে সারা পৃথিবীর মানুষ চোখ রাখবে। আমি জানি আপনারাও প্রস্তুতি নিচ্ছেন এই বিতর্কে চোখ রাখবার জন্যে, এবং TVN 24 টেলিভিশনের পর্দায়
টিবিএন নিউজ নেটওয়ার্ক আমরা যেটিকে বলছি, সেখানে আপনারা চোখ রাখবেন। আশা করছি এই জমজমাট হবে বিতর্কটি, আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হবে এবং এই বিতর্কের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক চর্চার যে খুব চমৎকার একটি স্বাদ সবসময় পেয়ে এসেছে সেটি আবার নতুনভাবে অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।